হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আমার কথা এবং স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আমরা কেবল ১০টা বাজলো। আমরা জাস্ট কিছুক্ষণ একটু আমরা ওয়েট করি বাকি সবাই জয়েন করার জন্য। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ইংলিশ লিটারেচার দেখব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব ব্যস্ততার মধ্যে আছি আরকি। মানে প্রচণ্ড। আহ, আপনারা অ্যাডমিন ক্যাডারে জয়েন না করলে বুঝবেন না যে এখানে ব্যস্ততা বলতে আসলে কি বোঝায়। অলমোস্ট এভরিডে হচ্ছে বেশ রাত হয় আর কি। যাই হোক, তার উপর হচ্ছে আজকে দিবস ছিল, জাতীয় দিবস, দুদিন পরেও জাতীয় দিবস। সো এগুলো নিয়ে আর কি অনেক প্রস্তুতিমূলক আহ, কাজ করতে হয়, এই কারণে আসলে ব্যস্ততা অনেক বেশি থাকে। ওকে, গ্রেট। সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আশা করি ঠিকঠাক মতো। তো আহ, আমরা আজকে ইংলিশ লিটারেচার দেখব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে স্লাইড নাম্বার মাত্র 20টা। আজকে খুবই সামান্য স্লাইড। তো আপনারা একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, যে আমি আপনাদেরকে একটু ধরাই দিব যে ইংলিশ লিটারেচারটা আসলে কিভাবে পড়তে হয়। আমি অলরেডি আপনাদেরকে এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, যেটা কনফিডেন্সের যে ইংলিশ লিটারেচার বইটা, ছোটোর মধ্যে খুবই ভালো বই আমার কাছে মনে হয়েছে। এছাড়া গেটওয়ে অনেকে পড়েন, মিরাকল পড়েন, এগুলো খুব ভালো বই, কিন্তু এগুলোর কলেবর অনেক বড়। তো আমি এই জন্য কনফিডেন্স ইংলিশ লিটারেচারের যেই বইটা, সেটা আমি ইতিমধ্যে আমি আপনাদেরকে মার্ক করে দিয়েছি, এবং আজকে আমি দেখাবো যে ইংলিশ লিটারেচার আসলে কিভাবে পড়তে হয়। অ্যাডমিন ক্যাটারের পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না, মামার কাছ থেকে শুনেছেন। হ্যাঁ, এটা আসলে ট্রু। পার্সোনাল লাইফ বলতে আসলে মানে নিজের জন্য সময় আসলে খুবই সংক্ষিপ্ত, খুবই কম সময় পাওয়া যায়। আম, তো আজকে আমরা যেটা বলছিলাম যে ইংলিশ লিটারেচারে আমরা কিভাবে আসলে আমরা পড়ব, সেইটা আমরা হচ্ছে একটু আপনাদেরকে আহ, একটু ধরায় দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি এইভাবে যদি আপনারা পড়েন তাহলে হচ্ছে একটু ইন্টারেস্ট নিয়ে পড়তে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি যখন ইন্টারেস্ট নিয়ে পড়বেন তাহলে দেখবেন যে আপনার জন্য মনে রাখাটা ইজি হবে। প্রথমে বলে রাখি, যারা ইংলিশ লিটারেচারের উপর অনার্স মাস্টার্স করেননি, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের না, তারা মানে আহ, তারা এই জায়গাটাতে ইংলিশ লিটারেচার যখন প্রথমবার পড়তে যায়, শেক্সপিয়ার, হ্যামলেট, ম্যাকবেথ, যারা হচ্ছে নন ইংলিশ লিটারেচার ব্যাকগ্রাউন্ডের আপনারা যারা আছেন, প্রত্যেকে অনেক বেশি স্ট্রাগল করেন। কেন? কারণ হচ্ছে একে তো বাংলা সাহিত্য তো আমরা পড়তেছি অনেক কিছু, এখন ইংরেজি লিটারেচার যখন পড়তে যাই, বাংলা সাহিত্য তো তাও হচ্ছে আমরা 9-10-এ কিছু না কিছু আমরা পড়ছি, যার কারণে আমাদের কিছুটা হইলেও আইডিয়া কিন্তু আমাদের থাকে। যেমন ফররুখ আহমদ বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, জসিমউদ্দিন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এদেরকে আমরা স্কুল লাইফ থেকে আমরা পড়ে আসতেছি। এদের কিছু না কিছু আমরা গল্প, কবিতা, উপন্যাস, এগুলো আমরা নাম শুনছি। কিন্তু ইংলিশ লিটারেচারে যে প্রবলেমটা হয়, আমরা এগুলা তেমন কিছুই আমরা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট লাইফের যে আগের যে ফেজটা, সেগুলোতে আমরা পড়ি নাই। যে কারণে আমরা যখন পড়তে যাই এই জায়গাটাকে অনেক বেশি নিরস মনে হয়। এইটা হচ্ছে একটা মেজর প্রবলেম, যে অনেক বেশি নিরস মনে হওয়ার কারণে আমরা আসলে এইটা দেখা যায় যে পড়ে কুলাইতে পারি না। তবে একবার যদি আপনি ধরে ফেলতে পারেন যে আসলে যে ইংলিশ লিটারেচারের আসলে পড়ার ওয়েটা কি, তাহলে দেখবেন যে আপনার জন্য এটা পড়াটা অনেক আনন্দদায়ক হবে, এবং আপনি খুব দ্রুত এগুলো মনে রাখতে পারবেন, এগুলো থেকে আপনি খুব ভালো করতে পারবেন। ইংলিশ লিটারেচারে কিন্তু আসলে সত্যি কথা মানে সবচেয়ে কম প্রিপারেশন নিয়ে সবচেয়ে বেশি মার্ক উঠানো যায় ইংলিশ লিটারেচারে, কিন্তু আপনাকে পদ্ধতিটা ধরতে হবে। আমরা একটু আস্তে আস্তে শুরু করি। আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম ক্লাসে জয়েন করেছেন, বাকিরা যারা এখনও জয়েন করেননি হয়তো বা কিছুক্ষণের মধ্যে জয়েন করে যাবেন। আমরা একটু সিলেবাসটা দেখি। সিলেবাসের মধ্যে আপনারা জানেন ইংলিশ লিটারেচারে 15 নাম্বার থাকে। এর মধ্যে সিলেবাসের কথা যদি আমি বলি, সিলেবাসে কী কী উল্লেখ করা আছে, আপনারা যদি বিপিএসসির ওয়েবসাইটে যে সিলেবাসটা নামান, আপনারা দেখবেন যে এখানে নেমস অফ রাইটার্স অফ লিটারারি পিসেস ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু 21st সেঞ্চুরি। এখানে উল্লেখ করে বলা আছে এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি, এর মধ্যে হচ্ছে সিলেবাস। কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু কি, কিন্তু হচ্ছে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড থেকে ফ্রিকুয়েন্টলি
এক্সামে কোশ্চেন চলে আসে, যদিও এটা সিলেবাসের মধ্যে নাই। যে ওল্ড এবং মিডল ইংলিশ পিরিয়ড, এটা অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচারের মানে বিসিএস এর সিলেবাসে নাই, বাট এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। সো আমরা যদি শুধু সিলেবাস দেখে আগাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে একটা ধরা খাইতে হবে, আপনাদেরকে ওল্ড এবং মিডল ইংলিশ পিরিয়ডটাও পড়তে হবে। 2 নম্বরটা হচ্ছে কোটেশন। এটা হচ্ছে খুবই পপুলার একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে ড্রামা পোয়েট্রি অফ ডিফারেন্ট এইজের যে বিভিন্ন ফেমাস যে কোটেশনগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন হয়। আরেকটা হচ্ছে লিটারেরি টার্ম। এখন এইটা এখানেও একটা কিন্তু আছে, এইটাও সিলেবাসে ইনক্লুডেড না। যে লিটারেরি কিছু টার্ম আছে, সিমিলি, মেটাফোর, এই ধরনের লিটারেরি টার্ম আছে, এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে নাই, কিন্তু এটা থেকে কোশ্চেন হয়। তাইলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া পাইলাম, এবং সিলেবাসের নাই তারপরও মিডল এবং ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কোশ্চেন হয়, এবং লিটারেরি টার্ম এই দুটো জায়গা থেকে কোশ্চেন হয়, বাকিগুলো তো সিলেবাসের মধ্যে অলরেডি আছে। এখন ইংলিশ লিটারেচারের সিগনিফিকেন্স কেমন, আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের প্রিলির টাইমে রিটেন এটার গুরুত্ব কেমন, এটা একটু সম্পর্কে ধারণা থাকলে আপনাদের প্রস্তুতি নেওয়াটা সহজ হবে। প্রিলিমিনারিতে 15, লিটারেচারে রিটেনে কোনো নাম্বার নাই, এবং ভাইভাতেও কোনো নাম্বার নেই। যদি মানে আপনার যদি ব্যাকগ্রাউন্ড, আপনার গ্র্যাজুয়েশন যদি লিটারেচারের উপর না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনাকে ইংলিশ লিটারেচার থেকে ভাইভাতে হোপফুলি কোনো কোশ্চেন করবে না। সো আলটিমেটলি দেখেন, আপনি প্রিলিমিনারিতে যা পড়বেন, এই আপনার ইংলিশ লিটারেচার পড়া এখানেই শেষ। আপনি এর আগেও কখনো পড়েন নাই, আপনি বিসিএস পড়তে আসছেন, এখন ইংলিশ লিটারেচার কিছু পড়লেন, এবং এরপরও আপনার এবং প্রিলিমিনারি আপনি পাশ করলে আপনি রিটেন ভাইবার জন্য আপনার লিটারেচার আর কিছু লাগবে না। তাইলে এখানে কি আমরা আসলে অনেক বেশি ইফোর্ট দিব যে আমরা বড় বড় মোটা মোটা বই পড়বো? কখনো না, সিলেক্টিভ জিনিস পড়বো। তাহলে এখানে স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে এখানে শুধুমাত্র আমরা 10 থেকে 12 নাম্বার পাওয়ার জন্য আমাদের যতটুকু ইফোর্ট দেওয়া দরকার ঠিক ততটুকু আমরা ইফোর্ট দিব। ওকে, ঠিক আমরা ততটুকু আমরা ইফোর্ট দিব, আমরা এর বাইরে আসলে ইফোর্ট আমরা দিব না। আমরা যদি 15 নাম্বারের জন্য টার্গেট করতে চাই, তাহলে আমাদেরকে অনেক টাইম এবং ইফোর্ট এখানে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে রিটেনেও কাজে লাগতেছে না, আমাদের ভাইভাতেও কাজে লাগতেছে না। সো এটা আমাদের জন্য হেল্পফুল না। সো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা 10 থেকে 12 পাওয়ার জন্য যেরকম ইফোর্ট দেওয়া দরকার সেই রকম ইফোর্ট আমাদের দিলেই চলবে। তাহলে আমরা কি করব? বুক সিলেকশন। প্রথমে আমি বললাম যে আপনাদের যে কোনো বই যদি থাকে, যে কোনো ডাইজেস্ট থাকে, অনেকে মানে মানে জিজ্ঞেস করেন যে শুধুমাত্র ডাইজেস্ট পড়ে প্রিলি পাস সম্ভব কিনা। যে কোনো বই পড়ে প্রিলি পাস সম্ভব, যে কোনো ডাইজেস্ট পড়ে সম্ভব, আবার বিষয়ভিত্তিক সব আলাদা আলাদা বই পড়েও সম্ভব। এটাতে কোনো বইয়ের সাথে আপনার পাস ফেলের কোনো রিলেশন নেই। বইগুলো খারাপ হইলে ওই বই পড়ে কেউ ক্যাডার হইতো না, প্রত্যেকটা বই পড়ে কেউ না কেউ ক্যাডার হয়েছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে বিসিএস এর সিলেবাসে অনেক কিছু থাকে, কিন্তু দেখা যায় যে মানবন্টনটা পুরোপুরি মিলে না। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমরা একটু পরে দেখব, ওটা একটা স্ট্রাকচার দেওয়া থাকে, কিন্তু টিচাররা যখন কোশ্চেন করে তখন সবসময় হয়তো বা টিচাররা ওটা প্রপারলি ফলো করে উঠেন না কোনো না কোনো কারণে। সো এটার জন্য আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, তো ইংলিশ লিটারেচারের আরেকটা বিশেষ বিষয় হচ্ছে, দেখবেন যে আপনারা যদি ব্যাংক জবে দেখেন তাইলেও দেখবেন এখান থেকে, বা আপনার অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলোতে, সেগুলোতে ইংলিশ লিটারেচারে শুধুমাত্র শেক্সপিয়ার, ডাব্লিউ.পি. ইয়েটস, ঠিক আছে, এরপর হচ্ছে মানে একদম বা চার্লস ডিকেনসন, এই খুব হাতে গোনা কিছু কবি সাহিত্যিক পড়লে হয়ে যায়। সো বিসিএস প্রিলিমিনারির যে ইংলিশ লিটারেচার, সেটার মতো এই ব্যাপ্তিময় ইংলিশ লিটারেচার প্রিপারেশন আমাদের কোনো চাকরির পরীক্ষাতেও আসলে লাগে না। যেগুলোতে লিটারেচার লাগে জাস্ট শেক্সপিয়ার মোটামুটি পড়লেই দেখা যায় যা আসে সেটা পারা যায়। চলে আসি আমরা বুক সিলেকশনে। তো বুক সিলেকশনের ক্ষেত্রে কি বললাম, যে কোনো বই আপনার কাছে ডাইজেস্ট থাকুক, যে কোনো বই থাকুক, এনিথিং আপনি এটা পড়বেন। এবং আমি আপনাদেরকে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এটার পিডিএফ আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ ফ্রেশ পিডিএফ নামাইতে চান সেটার লিঙ্কও এখানে আছে, আর আমি আপনাদেরকে দাগানো পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও অনেকে এই গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, অনেকে মিরাকেল, অনেকে যেটাই পড়েন না কেন কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আমরা এবার দেখি আসলে ইংলিশ লিটারেচার থেকে যদি আমরা বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখি কি ধরনের কোশ্চেন হয়, তাহলে আমরা কি পড়তে হবে বা আমরা কোন জায়গাগুলো ফোকাস করতে হবে এটা আমরা ইজিলি বুঝে ফেলবো। প্রথমত কি আসে, যে অথর অফ ফেমাস লিটারেরি ওয়ার্ক। তো স্বাভাবিক কোনো একটা নোভেলের নাম দেয়, পোয়েমের নাম দেয়, বা কোনো একটা প্লে অথবা কোনো একটা শর্ট স্টোরি, এটা নাম দিয়ে বলে হুইজ আ রাইটার অথবা অথর। এটা খুবই কমন কোয়েশ্চেন। 2 নম্বর হচ্ছে কিছু পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন বলতে ডেট অফ বার্থ অথবা বার্থ প্লেস অথবা ন্যাশনালিটি, এই ধরনের কোয়েশ্চেন। এবং এই যে দেখেন শুধুমাত্র শেক্সপিয়ার থেকে এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেন হয়।
যে আপনার জন্ম তারিখ মৃত্যু তারিখ এটা শেক্সপিয়ার ছাড়া অন্য কারো জন্য ইংলিশ লিটারেচার পড়তে হয় না। এটা হচ্ছে আমাদের জন্য অনেক একটা স্বস্তির খবর, কারণ বাংলাতে যেমন দেখা যায় যে অনেক বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক তাদের জন্ম মৃত্যু এবং জন্মস্থান আমাদের জানতে হয়, ইংলিশ লিটারেচারে আপনার শেক্সপিয়ার ছাড়া কাউরে জানতে হবে না। এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, তাই বলে। পরেরটা হচ্ছে টাইটেল বা লিটারেরি এইজ অফ অথর, অর্থাৎ যে কোনো একটা রাইটার থাকে, বলে যে এই রাইটারটা কি মডার্ন এজের নাকি রোম্যান্টিক এজের নাকি ভিক্টোরিয়ান এজের, এই ধরনের কোশ্চেন হয়। অথবা উইচ অফ দ্য ফলোইং রাইটার্স হ্যাঁ ইজ অফ মানে মডার্ন এজ অথবা রোমান্টিক এজ, বিলংস টু ভিক্টোরিয়ান এজ, এই ধরনের কোশ্চেন হয়। অথবা অনেক সাহিত্যিকের কিছু আলাদা গুণ আছে, যেমন কেউ কেউ হচ্ছে মানে পেইন্টার থাকে, কিছু কিছু রাইটার আবার আপনারা যখন পড়তে যাবেন দেখবেন তারা হচ্ছে ড্রাগ অ্যাডিক্ট বা তাদেরকে হচ্ছে ওপিয়াম ইটার মানে আফিমখোর, এই ধরনের হচ্ছে আরও কিছু তাদের সম্পর্কে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে। কে আইরিশ, কে আমেরিকান, অর্থাৎ ন্যাশনালিটি রিলেটেড কোয়েশ্চেন, এই ধরনের কোশ্চেন আসতে দেখা যায়। দেন হচ্ছে নোবেল প্রাইজ উইনার, এবং নোবেল প্রাইজ উইনারের ক্ষেত্রে যেমন আসে যে নিচের কে নোবেল প্রাইজ উইনার না, এই ধরনের কোশ্চেন আসে। সো নোবেল প্রাইজ উইনার যে মানে যে সাহিত্যিক যারা আছেন তাদের নামগুলো অন্তত একটু দেখতে হয়। স্পেশালি রিসেন্ট যারা মনে করেন গত 2-3 বছরের মধ্যে যারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের কিছু সাহিত্যকর্ম দেখে যেতে হয়। বিভিন্ন মনে করেন যে প্লে অথবা নোভেল, এগুলোর প্লট সম্পর্কে কোশ্চেন হয়। পাবলিকেশন ডেট অফ ফেমাস লিটারারি ওয়ার্ক, এটা থেকে তেমন তেমন একটা কোশ্চেন খুব মানে আহামরি হয় না। এটা থেকে যদি হয় তাহলে বলতে হবে যে একদম প্রাচীন এবং মধ্যযুগের একদম যেমন বেউলফ বা এই ধরনের যে একদম প্রাগৈতিহাসিক সাহিত্যকর্ম আছে সেগুলো কবে প্রকাশিত হয়, এই ধরনের কোশ্চেন হতে পারে। দেন হচ্ছে কিছু ফেমাস লিটারারি ওয়ার্ক আছে, সেগুলোর আবার অনুবাদ গ্রন্থ তারা মানে অনেকে রাইট করে, যেমন আমরা বাংলার ক্ষেত্রেও দেখছি অনুবাদ গ্রন্থ। সো লিটারারি যে ওয়ার্কগুলো আছে সেগুলোর ট্রান্সলেশন, যেমন রুবাইয়েত ই ওমর খৈয়াম, হ্যাঁ, এডওয়ার্ড ফিটজগেরাল্ড, তার একটা অনুবাদ কর্ম, এই ধরনের আর কি অনেকগুলো অনুবাদ আছে, এগুলো সম্পর্কে কোশ্চেন হয়। কিছু লিটারারি ওয়ার্কের মেইন থিম অথবা এখানকার মেসেজটা কি, ওকে, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হয়। দেন হচ্ছে আইডেন্টিফাই দ্য লিটারারি টার্মস, যেমন হচ্ছে এই নিচের উইচ অফ দ্য ফলোয়িং, হ্যাঁ, উইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লে, অথবা একটা উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সনেট, অথবা নিচের কোনটা এপিক, এই ধরনের কোশ্চেন। ওকে, আচ্ছা, এখন আমরা আরও কিছু দেখি, যেমন হচ্ছে ক্যারেক্টার সম্পর্কে কোশ্চেন হয়, ফেমাস ক্যারেক্টার অফ সার্টিন নোবেল প্লেজ, এটা থেকে বেশ ভালো কোশ্চেন হয়। দেখেন আমি রেডমার্ক করে রেখেছি, মানে এটা থেকে কোশ্চেনের ডেন্সিটি বেশি থাকে, কোটেশন থেকে কোশ্চেন হয়। সিমিলার লিটারারি ওয়ার্ক, একই ধরনের নাম, ওকে। দেন হচ্ছে পিরিয়ড অ্যান্ড এইজেস অফ ইংলিশ লিটারেচার, ওল্ড এইজ, মিডল এইজ, মডার্ন এইজ, ভিক্টোরিয়ান এইজ, এলিজাবেথান পিরিয়ড, এই মানে এইজ বা পিরিয়ডগুলোর রেঞ্জ আমাদের জানতে হয়। তো এগুলো হচ্ছে মোরললেস এই টাইপের বাইরে কোনো কোশ্চেন হয় না। সো আমরা দেখলাম মোরললেস আমরা যদি কোনো একটা নোভেল বা যেটাই আমরা পড়ি না কেন সেটা কাহিনীটা যদি আমরা জানি বা এটার ক্যারেক্টারগুলো সম্পর্কে জানি, এবং যদি খুব বেশি বিখ্যাত হয়, এবং এটার টাইপটা কি, এটা কি নোভেল কিনা বা এটা কি পোয়েম কিনা, এবং এর নামের সাদৃশ্যপূর্ণ কোনো কাজ আছে কিনা, এগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে আমাদের দেখা যাবে যে ইংলিশ লিটারেচারে আমাদের মানে ভালো করা খুব সহজ। এবার আমরা একটু রাইটার অ্যানালাইসিস করি, যে আমরা তো আসলে বুঝলাম কী কী ধরনের কোশ্চেন হয়। এবার আমরা দেখি যে রাইটার যারা আছে তাদের রেঞ্জ কেমন। রেফারেন্স বইগুলোতে 250-300 রাইটার থাকে। আমি জানি না আপনাদের যে কোনো রেফারেন্স বই থাকুক না কেন, আপনারা একটু খুলে দেখলে বুঝতে পারবেন 250 থেকে 300 রাইটার। ইভেন কনফিডেন্সের যে বই সেখানেও 247 জন রাইটার আছে। সো 247 জন রাইটার তো পড়া আসলে সম্ভব না। তো আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো আমি একটু অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 2টা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স অফ অল এজ 1 এবং অফ অল এজ 2। এই যে 1 এবং 2, 1 আমি 25টা রাইটার এবং 2তে আমি 30টা রাইটার, জাস্ট 55টা রাইটার আমি আপনাদেরকে আলাদা করে দিচ্ছি। এখন 55টা রাইটার শুনে আবার ভয় পাওয়ার কিছু নেই, বাংলাতেও তো 55টা রাইটার ছিল, বাট বাংলার যে 55টা রাইটার তাদের অনেক অনেক কিছু পড়তে হইতো। এখানে আমরা একটু পরেই দেখবো যে এখানকার যে 55 জন রাইটার, কারো কারো আছে মাত্র একটা ও লিটারারি ওয়ার্ক, কারো কারো আছে 2টা, এই ধরনের প্রচুর আছে, প্রচুর। শুধুমাত্র শুরুর দিকে ফেমাস যারা আছেন, এলিজাবেথান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের ফেমাস যে কবি সাহিত্যিক, তাদের ক্ষেত্রে হয়তো বা আমাদেরকে 4টা 5টা 6টা পড়তে হয়, এবং শেক্সপিয়ারটা একটু বিস্তারিত পড়তে হয়, দ্যাটস ইট। এর বাইরে বাকি সবগুলো দেখবেন যে অল্প অল্প।
তো রাইটার্স অফ অল এজ ওয়ানের মধ্যে এখানে 25টা, এবং এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারটা আমি রেডমার্ক করে রেখেছি। তার মানে বুঝতেই পারতেছেন উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে আমাদেরকে জন্ম মৃত্যু বা তার পার্সোনাল যে ইনফরমেশন সেটা সহ পড়তে হবে, এর বাইরে আমাদের পড়ার প্রয়োজন নেই। সেকেন্ড কথাও সেম, যে ফেমাস রাইটার্স অফ অল এজ 2, এখানে হচ্ছে 30 জন রাইটার আছে। সো এই মিলে হচ্ছে 55 জন। তো প্রথমে আমরা ওই 25 জন পড়বো, এরপর এই 30 জন পড়বো। এখন আমরা যদি দেখি যে আমি আপনাদেরকে কনফিডেন্সে যে বইটা দাগাই দিছি ওটার কথা আমি বাদ দিই, আগে আমি শুধুমাত্র এই 55 জন রাইটারের কথা বলি। আমি যে 55 জন রাইটার দিছি এগুলো থেকে আমরা প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন একটু আমরা দেখি, যে শুধুমাত্র এগুলো যদি পড়ে যাই, মানে আমি যতটুকু আপনাদেরকে বলতেছি এতটুকু যদি পড়ে যাই তাহলে কেমন কমন পড়ে। যেমন দেখেন 46 বিসিএসে লিটারেচারের উপর 10টা মাত্র কোশ্চেন ছিল, এর মধ্যে 9টা এই 55 জনের মধ্য থেকে। 45তম বিসিএসে 9টা কোশ্চেন আসছিল, এই 9টার মধ্যে 9টাই এখান থেকে কমন। 44তমতে 15টা থেকে 15টাই কমন। 43-এ আবার ছিল 16টা কোশ্চেন লিটারেচার থেকে, এখানের মধ্যে 15টা কমন। 41-এ 15টার মধ্যে 12টা, 40-এ 15টার মধ্যে 13টা, এবং 38-এ 11টার মধ্যে 9টা। এবং রিসেন্ট যে বিসিএসগুলা সেগুলোতে আমরা দেখতে পাই মোটামুটি বলা চলে যে 100% এই 55 জন থেকে আসতেছে, অলমোস্ট 100%। ওকে, সো এই 55 জন যদি আপনি ভালো করে পড়েন তাহলে মানে ধরে নেওয়া যায় যে আপনি লিটারেচারে খুব ভালো করবেন, খুবই ভালো করবেন। এবার আমি আসি যে আমার যে অ্যানোটেটেড যে কনফিডেন্সের যে বইটা আমি দাগাই দিছি, এই দাগানো অংশে আমি 55 জনের বাইরেও কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো হয়তো ওয়ান সেন্টেন্স ইনফরমেশন অথবা কোনো একটা সার্টেন জাস্ট একটা বইয়ের ইনফরমেশন, ওইখানে আমি অ্যাডিশনাল আরও কিছু জিনিস দাগাইছি যেটা যে 55 জন কবি সাহিত্যিকের হয়তো বা বাইরে আছে। বাট আপনি যদি কনফিডেন্সের ওইটা পড়েন তাহলে আপনি মোটামুটি মানে বিশ্বাস মানে কনফিডেন্ট থাকতে পারেন যে আপনি হোপফুলি ইংলিশ লিটারেচারে মানে ইউ উইল এইস মোর দ্যান 95% মার্ক। আপনি 95%-এর বেশি আপনি কমন পাবেন। এবং মোস্ট অফ দ্য কেসে আমি তো বললাম জাস্ট 55 জন কাভার করলেই যেখানে হচ্ছে 100% থাকে, সেখানে হচ্ছে আমি কনফিডেন্সের যে বইটা আমি আপনাদেরকে দাগাই দিছি অতটুকু যদি পড়েন অলমোস্ট আপনারা কনফিডেন্ট থাকতে পারেন যে যা আসবে সব ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। হয়তো বা কালে ভদ্রে একটা বা দুইটা হয়তো বা মিস হতে পারে, এর বাইরে কিছু না। এখন এখন তো বুঝলাম যে আমরা কি কি পড়বো। এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা একটু একটু কমেন্ট করেন যে আমি যতটুকু কথাবার্তা বললাম এতটুকু পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার কিনা, যে এতটুকু পড়লে আমি কেমন মার্ক পাবো, তাহলে এর বেশি আমি আর পড়বো না, এই যে এই জিনিসটা বুঝছেন কিনা। এখন যে কোনো বইয়ের আমি যখন প্লট অথবা স্টোরি অথবা ক্যারেক্টার এটা যখন আমি বুঝতে যাব, এটার জন্য আপনি যেটা করবেন একটা সামারি ভিডিও দেখবেন ইউটিউবে। কোথায়? একটা সামারি ভিডিও দেখবেন। যেমন আপনি ইউটিউবে সার্চ দিবেন যে হ্যামলেট শেক্সপিয়ার সামারি, অর্থাৎ আপনি হচ্ছে হ্যামলেট বাই শেক্সপিয়ার সামারি এইভাবে লিখবেন। এভাবে লিখলে আপনি দেখবেন খুব চমৎকার চমৎকার সামারি ভিডিও পাবেন। ওকে, খুব চমৎকার চমৎকার সামারি ভিডিও পাবেন। এখন এই সামারি ভিডিওগুলো ইউজুয়ালি আপনারা দুইটা চ্যানেলের কথা আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে ভিডিও স্পার্ক নোট আর একটা হচ্ছে কোর্স হিরো, এই দুইটা। ওকে, আচ্ছা, ভিডিও স্পার্ক নোট আর একটা হচ্ছে কোর্স হিরো, এই দুইটা চ্যানেলের কন্টেন্ট খুবই চমৎকার। আমি যখন প্রিপারেশন নিতাম তখন এই দুটা চ্যানেলের ভিডিও আমি দেখতাম। সো এটা দেখলে দেখবেন যে আপনি যখন পড়বেন, পড়ার আগে হচ্ছে আপনি যদি একবার ওইটা সামারিটা দেখে নেন দেখবেন যে আপনার কাছে চমৎকার লাগবে, এবং এরপরে আপনি দেখবেন যে লিটারেচার পড়তে আপনার কাছে আর বোরিং লাগবে না। ওকে, আমরা এখনই একটা ট্রাই করব। যেমন আমরা সবাই জানি যে শেক্সপিয়ারের হ্যামলেট, এই হ্যামলেটটা হচ্ছে আমাদের মানে এটা খুবই পপুলার, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। এটা থেকে আপনার হচ্ছে ক্যারেক্টার নিয়ে, এটার প্লট নিয়ে, ঠিক আছে, কাহিনী নিয়ে, এটার ভিতরে অনেকগুলো ডায়ালগ আছে, এই ডায়ালগুলো নিয়ে। তো আমি এখানে প্রত্যেকটার প্লট ক্যারেক্টার স্টোরির আমি আপনাদেরকে এই যে কোর্স হিরো অথবা ভিডিও স্পার্ক নোটে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন হ্যামলেট, রোমিও জুলিয়েট, কিং লিয়ার, জুলিয়াস সিজার, প্রত্যেকটার আমি আপনাদেরকে ইউটিউব যেগুলো হচ্ছে বেশি ফেমাস সেগুলোর কিন্তু আমি আপনাদেরকে ইউটিউব লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা কি করবেন, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এর বাইরেও যদি কোনো কিছু থাকে জাস্ট ইউটিউবে যে সার্চ দিলেই হবে, জাস্ট প্লেয়ের নাম লিখবেন, রাইটারের নাম লিখবেন এবং জাস্ট এরপরে সামারি লিখবেন। আমরা এবার একটু দেখে আসি, হ্যাঁ, যে আমরা হ্যামলেট এর সামারি অর্থাৎ এটা দেখলে আমাদের জন্য কি আদৌ কোনো উপকারে আসবে কি না এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা হ্যামলেটের একটা আমরা হচ্ছে ছোট্ট একটা
সামারি ভিডিওগুলো ইউজুয়ালি 8 থেকে 10 মিনিটের, বাট 8 থেকে 10 মিনিট আপনি এখানে মনোযোগ দিয়ে দেখলে এটা আপনার একটা এন্টারটেনমেন্ট হিসেবেও কাজ করবে, এবং একই সাথে এটার পুরো কাহিনী এটা আপনার মাথায় ঢুকে যাবে। তো আমার এখানে এখন স্ক্রিনে হচ্ছে আমি হ্যামলেটের ওই যে ইউটিউবের যেই মানে ক্লিপটা সেটা আমি ওপেন করেছি। আপনারা কাইন্ডলি দেখতে পারলে একটু জানাবেন। আমি হচ্ছে একটু প্লে করতেছি, আপনারা হচ্ছে আমার সাথে একটু মনোযোগ দিয়ে 5 মিনিট আমরা একটু 5 মিনিট না, আমরা 2-3 মিনিট একটু দেখি, তাইলে আপনি বুঝতে পারবেন যে এটা দেখলে যে আপনার জন্য হেল্প হবে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, তো আশা করতেছি আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যামলেট। আমি একটু প্লে করি, আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন এবং শুনেন। Hamlet is the Prince of Denmark. His father was the king, but he died before the play begins. Hamlet's uncle, Claudius, has taken over as king and married Hamlet's mother, Gertrude. At the beginning of the play, a ghost appears to some soldiers. He looks just like Hamlet's father, the dead king. The soldiers agree to tell Hamlet all about it. Claudius tells Hamlet he has to stop acting so sad about his father's death. Hamlet says he will. But when he's by himself, he says he's disgusted that his mother married Claudius. Hamlet's girlfriend is Ophelia. Her father, Polonius, and her brother Laertes try to convince her that Hamlet doesn't love her. They point out that because he's a prince, he can't marry whoever he wants. They think he's more likely to seduce her than marry her. Ophelia agrees not to talk to Hamlet anymore. Hamlet sees the ghost, who says he is Hamlet's father. He also says that Claudius murdered him by pouring poison in his ear. Hamlet swears to take revenge. He mentions to the soldiers that in future he may find it useful to act as if he's crazy. Ophelia tells her father that Hamlet came to see her after she returned his love letters, and he seemed insane. His clothes were messed up, he was trembling and pale, and he looked scared. Polonius now thinks Hamlet really did love Ophelia, and he's gone mad because she rejected him. Claudius and Gertrude ask Rosencrantz and Guildenstern, some friends of Hamlet's from school, to spend time with him and try to find out why he's been acting crazy. Rosencrantz and Guildenstern try to cheer Hamlet up by telling him that a group of actors has arrived at the castle. Hamlet decides he'll have the actors perform a play that mimics the murder of his father. He wants to see if Claudius reacts to it and shows his guilt. He says the ghost might actually be a lying devil. Claudius's reaction to the play will clear up the mystery. Claudius, Gertrude, and Polonius want to test the theory that Hamlet is acting crazy because he's lovesick, so they spy on a meeting between Hamlet and Ophelia. Hamlet is very nasty to Ophelia and tells her she should go become a nun. After hearing this, Claudius decides Hamlet is not in love. আচ্ছা, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এটার মানে মেইন যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি। আপনারা যখন একটু দেখেন এই যে লাস্ট যে 2 মিনিট বা 2.5 মিনিট আপনারা যেটা দেখলেন, অনেকটা আপনাদেরকে একটা সিনেমাটিক একটা ফিল দিছে, এবং আপনার কাছে কিন্তু মনে হয় নাই যে আপনি আসলে পড়তেছেন বা পড়তেছিলেন, পড়ার মধ্যে ছিলেন। এটা করলে আপনার জন্য যেই লাভটা হবে যে আপনি আসলে এইটার কাহিনী, যেমন আপনি অলরেডি কিন্তু হ্যামলেট, ক্লডিয়াস, ওফেলিয়া, পোলোনিয়াস, আপনি কিন্তু অনেকগুলা ক্যারেক্টারের নাম জানছেন। আপনি কয়েকবার, আপনি দরকার হলে এটা 8-10 মিনিটের যে ভিডিও, আপনি একবার না, আপনি দরকার হলে কয়েকবার দেখেন। এরপরে যখন আপনি নিজে আবার হ্যামলেটটা পড়তে যাবেন বই থেকে, তখন দেখবেন আপনার কাছে এটা একেবারে পানি ভাত মনে হবে, এবং এটার যেই মানে বিভিন্ন কোটেশনগুলা, এটার প্লটগুলা, এই সবগুলা কিন্তু আপনাদের মাথায় চলে আসবে। ওকে, আমি আশা করি যে এই স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পারছেন, এবং আমি দেখি যখন হচ্ছে ইংলিশ লিটারেচার ছেলেপেলে বা সবাই যখন প্রিপারেশন নেয়, তখন ম্যাক্সিমামই হচ্ছে ক্র্যামিং করতে যায়, এবং মোস্ট অফ দ্য টাইম এগুলো যেহেতু আমরা হচ্ছে আগেও কখনো পড়ি নেই এবং বিসিএসের পরে আর কখনো লাগেও না, তো এই জায়গাটাতে আমাদের পড়তে আসলে অনেক কষ্ট হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা মনে রাখতে পারি না। তো এই জন্য প্রথমে আমাদের এই প্লট, স্টোরি এবং ক্যারেক্টারের আমরা যে ভিডিও যে কেবল দেখলাম, মানে আপনারাই জাস্ট হচ্ছে একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে মনে হয় কি না যে এভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনারা এখান থেকে ইফেক্টিভ আউটপুট ডিরাইভ করতে পারবেন কি না। ডেফিনেটলি পারবেন।
ইনশাআল্লাহ। এবং এখানে সবগুলারই হচ্ছে আমি মানে ইউজফুল যে লিঙ্কগুলো সেগুলো আমি সাথে সাথে দিয়ে রাখছি। আপনারা এই জাস্ট লিঙ্কগুলো কপি করে আপনাদের ব্রাউজারে নিয়ে গেলে আপনারা হচ্ছে দেখতে পারবেন। এছাড়া আপনারা জাস্ট যদি সার্চ দেন তাও আপনারা দেখতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের প্লট, স্টোরি, ক্যারেক্টার। যেমন সে ফর এক্সাম্পল আমি হ্যামলেটের উপর আমি কাহিনীটা পড়লাম বা আমি ভিডিওটা দেখলাম। এবার যখন আমি এই শেক্সপিয়ারের আমি এই যে দেখেন অ্যানোটেটেড যেই বইটা, সেখানে সে ফর এক্সাম্পল আমি এখন হ্যামলেটের মানে হ্যামলেটে খুঁজে চলে আসি। এখন আপনি যখন প্রথমে ভিডিওটা একবার দেখলেন এবং দেখার পরে যখন আপনি হ্যামলেটটা পড়তে শুরু করলেন, তখন দেখেন এখানে আপনি হ্যামলেটের কিছু বিখ্যাত চরিত্র, কিং হ্যামলেট আপনি অলরেডি শুনছেন, প্রিন্স হ্যামলেট আপনি অলরেডি এই মানে জাস্ট 2 মিনিট 2.5 মিনিট আমরা শুনছি, এর মধ্যে কিন্তু এই ক্যারেক্টার আমরা শুনছি। গার্ট্রুড শুনছি, ক্লডিয়াস শুনছি, ওফেলিয়া এই যে হ্যামলেটের যে প্রেমিকা ছিল শুনছি। এছাড়া দেখেন এখানে একটা ক্যারেক্টার নাই যে যাকেও আমরা শুনছি, পলোনিয়াস। পলোনিয়াস দেখেন এই যে পলোনিয়াসের সানের নাম এখানে আছে, কিন্তু পলোনিয়াস কিন্তু ছিল ওফিলিয়ার বাবা। ওকে, সো আমরা পলোনিয়াস ক্যারেক্টারটা সেটাও কিন্তু আমরা দেখবেন যে আপনি এখান থেকে খুব ইজিলি আপনি অলরেডি ফাইন্ড আউট করে ফেলতেছেন যে ওখানে একটা ক্যারেক্টার আছে যেটা কিন্তু এখানে স্পেসিফিকলি উল্লেখ করে নেই, কিন্তু পলোনিয়াসের কিন্তু এখানের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। ওখানে কিন্তু দেখবেন আপনারা যখন ওই শর্ট সামারিটা দেখলেই আপনারা দেখতে পারবেন পলোনিয়াসকে কিন্তু হ্যামলেট ভুলক্রমে হ্যামলেট মেরে ফেলে। ওকে, সো পলোনিয়াসও কিন্তু এখানে খুবই মানে কি বলে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। কিছু বিখ্যাত উক্তি আছে, এবার আপনি উক্তিগুলো পড়েন। ওকে, এবার আপনি যখন উক্তিগুলো পড়বেন তখন দেখবেন যে আপনি হ্যামলেটের যে কাহিনী সেটার সাথে আপনি কিন্তু এটাকে আপনি মিলাইতে পারবেন, আপনি রিলেট করতে পারবেন যে ওকে ফাইন, এটা এইটা হচ্ছে মানে এই এই কোটেশনটা বা এই উক্তিটা এই নাটকেই হওয়া সম্ভব বা উচিত। এছাড়া দেখবেন আপনারা এই যে হ্যামলেটের মানে প্রত্যেকটার যেমন এই যে ফেমাস উক্তিগুলো আছে, এছাড়াও দেখবেন আপনারা মানে কিছু সামারি আছে, আপনারা এটার মধ্যে দেখতে পারবেন যে কিছু কিছু গল্পের ক্ষেত্রে এখানে তারা সামারিও উল্লেখ করেছে যে এটার মানে শর্ট সামারি, এটার কাহিনী, এটা আপনারা কনফিডেন্সের বইয়ের মধ্যেও পাবেন। তো যেগুলোতে সামারি আছে সেগুলো তো আলহামদুলিল্লাহ আপনি সামারিটাও একবার পড়ে নিলেন। যেমন আপনি দেখবেন যে আমরা একটু নিচের দিকে যদি যাই, এই যে এখানে দেখেন যে ওথেলোর একটা কিন্তু মানে একটা ছোটোখাটো একটা সামারি এখানে দেওয়া আছে। এছাড়া আমরা যদি আরও দেখি, এখানে দেখেন যে অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা, এটারও কিন্তু একটা ছোট সামারি আছে। আরেকটা জিনিস আমার কাছে যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে কনফিডেন্সের বইয়ে সিমিলার যে মানে লিটারারি যে ওয়ার্কগুলো আছে সেই লিটারারি ওয়ার্কগুলো হচ্ছে আমরা এখানে একই সাথে দেওয়া, যেমন অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা এর সাথে কিন্তু সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এই নামে কিন্তু বিখ্যাত একটা প্লে আছে যেটা লিখেছেন হচ্ছেন জিবি শ। শুধু এতটুকুই না, এখানে কিন্তু তিনি যে আবার ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার এতটুকু উল্লেখ করা আছে। সো আপনার কিন্তু একটু রিক্যাপও হবে, আপনি যখন জিবি শ পড়বেন তখন আপনি দেখবেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা তাকেও কিন্তু আপনি পাবেন এখানে। তো আপনি হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন। এবং আমার হচ্ছে এই লিটারেচার কনফিডেন্সের যে লিটারেচার বই, সেই লিটারেচার বইয়ের শুধুমাত্র দাগানো অংশগুলো যদি আপনি সুন্দর করে ফলো করেন তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশন খুব ভালো করে হবে। এখন আমরা এইটার যে স্টেপ কোনগুলা, মানে কোন কোন স্টেপে আমরা আগাইলে আপনি হচ্ছে সবচেয়ে ভালো ইফেক্টিভ ওয়েতে এটা মাথায় রাখতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি কনফিডেন্সের যে আমি আপনাকে যে মার্ক করা যে বইটা দিয়েছি সেই বই থেকে যদি আপনি পড়েন তাহলে ওইটা দেখে দেখে আপনি আপনার নিজের বইয়ে মার্ক করে ফেলেন, অথবা আপনার যদি অন্য কোনো রেফারেন্স বই থাকে সেই রেফারেন্স বইয়ে আমি যেগুলো মার্ক করে দিয়েছি সেই অনুযায়ী আপনি মার্ক করে ফেলেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি শেক্সপিয়ার দিয়ে শুরু করবেন। কারণ কি? কারণ আপনি শেক্সপিয়ার দিয়ে শুরু করলে আপনি একটা আগ্রহ পাবেন, কারণ শেক্সপিয়ারের যে লেখাগুলা সে লেখাগুলো কিন্তু অনেক চমৎকার। এবং আপনি মানে শেক্সপিয়ার মানে 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 এত এত ফেমাস একজন আসলে নাট্যকার, আপনি তার 2-1টা নাটক সম্পর্কে জানবেন, 2-1টা নাটকের সামারি ভিডিও দেখবেন, এটা ভাবতেও এটা আপনার কাছে একটা মনে হবে যে এটা একটা অ্যাকমপ্লিশমেন্ট। তো এবং এটা অবশ্যই আমাদের ডেফিনেটলি আপনি একজন বিসিএস ক্যাডার হবেন, আপনার শেক্সপিয়ার সম্পর্কে কিছু না কিছু তো জানা উচিত। আপনি যে কোনো মানে ফোরামে যাবেন, যে কোনো জায়গায় আপনি সো শেক্সপিয়ারের কিছু জিনিস সম্পর্কে সে ফর এক্সাম্পল এমন হইতেই পারে যে আপনার পোস্টিং হচ্ছে বাইরের কোনো মিশনে পড়ছে, লন্ডনে সে ফর এক্সাম্পল পড়ছে, সেখানে শেক্সপিয়ারের উপর কোনো একটা আলোচনা সভায় সেখানে আপনাকে স্পিচ দিতে হবে। তো মানে একদম মানে মেজর
মানে এটা জানলে হচ্ছে সহজ কথা যে আপনার মধ্যে একটা অ্যাকমপ্লিশমেন্ট কাজ করবে, যে এটা আপনার পরবর্তীতে কোনো কোনো জায়গায় কাজে লাগবে। 2 নম্বর কথা হচ্ছে তার প্লেগুলো আপনি দেখলে আপনি একটু মানে একটা মোটিভেশনও পাবেন, আনন্দ পাবেন। তো শেক্সপিয়ার দিয়ে শুরু করবো এবং আমরা কিছু শর্ট ভিডিও দেখবো। আমি অলরেডি বলে দিলাম যে ইউটিউব সার্চ করবেন, অথবা আমি আপনাদেরকে নিজের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে দেখে আপনারা প্রথমে শর্ট ভিডিওগুলো, সামারি ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আপনি শেক্সপিয়ারের ফার্স্ট প্লে দিয়ে শুরু করবেন। ওকে, ঠিক আছে? হ্যাঁ, আহ, আপনি হচ্ছে আহ, আপনার একদম ফার্স্ট প্লে দিয়ে শুরু করবেন। তারপর হচ্ছে আপনি যখন আপনি ইউটিউবের সামারিটা দেখছেন এবং ইউটিউবের সামারিটা দেখে যদি আপনি প্রথমবারে না বুঝতে পারেন, এমন হইতে পারে যে প্রথমবার আপনি দেখছেন কিন্তু আপনি পুরো কাহিনীটা আপনি কম্প্রিহেন্ড করতে পারেন নাই, পুরো কাহিনীটা একসাথে আপনি মাথায় আনতে পারেন নাই, তাহলে আপনি দরকার হলে আরেকবার দেখেন। যখন আপনি বুঝবেন যে পুরো কাহিনী মোটামুটি আপনি একটা সেট আপে বুঝতে পারছেন, এবার আপনি হচ্ছে বই থেকে পড়েন। এবার আপনি বই থেকে পড়লে দেখবেন আপনার বইয়ের পড়া একেবারে সহজ মনে হবে। এবং এই যে 3 এবং 4 নাম্বার যে স্টেপটা, এই স্টেপটা আপনি কি করবেন, যে যতগুলো ফেমাস রাইটার আছে প্রত্যেকের জন্য এই স্টেপটা আপনি কভার করবেন, যে তার ফেমাস যে লিটারারি ওয়ার্ক, এটার একটা সামারি ভিডিও দেখবেন এবং দেখার পরে আপনি কি করবেন, তারপর বই পড়বেন। আপনি যখন রিভিশন করবেন তখন আপনি নতুন করে আর ইউটিউবে সামারি ভিডিও দেখার দরকার নেই। আপনি আমাদের হচ্ছে ভিজুয়াল মানে যেই এলিমেন্টগুলো, সেগুলো হচ্ছে ভিজুয়াল প্লাস অডিও যে এলিমেন্টগুলো, সেগুলো আমাদের ব্রেনে অনেক বেশি সময় ধরে থাকে, যে কারণে হচ্ছে দেখা যায় যে আমরা যদি কোনো একটা মুভি দেখি অনেক দিন পরেও দেখা যায় ওই মুভির কাহিনী আমি বলতে পারি, কারণ এটা আমি একটা এন্টারটেইনমেন্ট পারপাসে দেখতেছি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এখানের ভিজুয়াল এবং অডিও যে ইফেক্ট, এটা হচ্ছে আমাদের ব্রেনে অনেক বেশ ভালো একটা ইম্প্যাক্ট করে। তো আপনি যখন রিভাইজ করবেন তখন আপনি দেখবেন যে আপনার ওই সামারি ভিডিও আপনার দেখতে হচ্ছে না, আপনি কাহিনীটা আপনি জানেন অলরেডি, জাস্ট বই থেকে একটু রিডিং পড়লে আপনার কাহিনীটা পুরোপুরি মনে পড়ে যাবে। এখন আমরা এই ফুল জিনিসটা, মানে আমি এখন ইংলিশ লিটারেচারে যদি খুব ভালো মার্কেটটা ক্যারি করতে চাই, তাহলে আমি কি করব, যে ফুল বুকটা, যে পুরো যে বইটা আছে সেই পুরো বইটা আমি স্টাডি করব। আমি যেভাবে আপনাদেরকে মার্ক করে দিয়েছি সেই মার্ক অংশগুলো সুন্দর করে পড়বেন, এবং আমি আপনাদেরকে যেটা দেখালাম যে মেমোরাইজিং টেকনিক, যে ইউটিউব ভিডিও দেখা, তারপর হচ্ছে বইয়ের মধ্যে পড়া এবং এই স্টেপটা রিপিট করা, এই ওয়েতে পড়বেন। ওকে, এরপর আপনি যেটা করবেন যে আপনি কিছু এইজ আছে, ফেমাস এইজ, যেমন রোম্যান্টিক এইজ, দেন হচ্ছে ভিক্টোরিয়ান এইজ। এই এইজগুলার যে যত ফেমাস রাইটার আছে ওই সার্টেন এইজের, সবাইকে আপনি লিস্ট করে ফেলেন, যে রোম্যান্টিক এইজের ফেমাস রাইটার কারা কারা, ভিক্টোরিয়ান এজের ফেমাস রাইটার কারা কারা, সবগুলো আমার দাগানো আছে। সো দাগানো থেকে আপনি লিস্ট আউট করে মানে সেইগুলো আপনি পড়া শুরু করেন। দেন হচ্ছে আপনি লিটারেরি টার্ম, আমি কনফিডেন্সের বইয়ের শেষের দিকে আপনারা দেখবেন লিটারেরি টার্ম আছে উইথ এক্সাম্পল এবং কিছু ছবি সহ, যেটা হচ্ছে আপনারা মানে 1-2 বার দেখলে দেখবেন যে আপনি এটা বুঝে যাবেন। সো আপনি যখন লিটারারি টার্ম করলেন, এটা আপনার স্টেপ 3 গেল। দেন পরের স্টেপে এসে এবার আপনি প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করেন। সো এই যে প্রথম 1 থেকে 4টা স্টেপ, এই 4টা স্টেপ আপনি সুন্দর করে শেষ করেন। তারপর হচ্ছে আপনি যখন প্র্যাকটিস মডেল টেস্টের জন্য আপনি হচ্ছে লাইভ এমসিকিউ ইউজ করতে পারেন, আপনি ফেনম ইউজ করতে পারেন, আপনি ক্র্যাক ইউজ করতে পারেন, যে কোনো একটা কিছু আপনি রিভিশনের জন্য ইউজ করতে পারেন। ইংলিশ লিটারেচার যেহেতু আমরা আমাদের এর আগে স্টুডেন্ট লাইফে আমরা কখনোই পড়ি নাই, এবং সামনের দিকেও আমাদের হচ্ছে এটা তেমন একটা কোনো কাজে লাগবে না, এই কারণে এটা আমাদের ভুলে যাওয়ার আহ, মোটামুটি আহ, আপনি ভুলে যাওয়ার পসিবিলিটি আপনার হচ্ছে অনেক অনেক মানে বেশি, যে কারণে প্রাথমিকভাবে ইংলিশ লিটারেচার প্রতি 15 দিনে ইনশিওর করবেন যাতে আপনি একবার রিভিশন দিতে পারবেন। যখন আপনার পুরো জিনিসটা পড়া হয়ে যাবে, অর্থাৎ এই স্টেপ বাই স্টেপ আপনি যখন পুরো বইয়ের পড়াগুলো আপনার হয়ে যাবে, তখন আপনি চেষ্টা করবেন প্রতি 2 সপ্তাহে অন্তত একটা পূর্ণ দিন, একটা ফুল ডে ইংলিশ লিটারেচারের জন্য রাখার জন্য। এবং আপনি যখন, এবং ওই দিন আপনি ফুল ইংলিশ লিটারেচার আপনি বইটা রিভিশন দিবেন। আমি যখন হচ্ছে এই এই স্ট্র্যাটেজিতে বা এই টেকনিকে আমি যখন হচ্ছে ইংলিশ লিটারেচার পড়তাম, তো আমি যেটা করতাম, আমার হচ্ছে আমার তো ওই টাইমে যখন প্রিপারেশন নিয়ে ফুল টাইম জবে ছিলাম, তো আমার হচ্ছে মানে কি বলে, বাসা থেকে অফিসে যাইতে যে সময় লাগতো মোটামুটি আমার আসতে 1-1.5 ঘন্টা, যাইতে 1-1.5 ঘন্টা, এরকম সময় আমার কিল হইতো। ওই রকম টাইমে আমি যেটা করতাম, যে ইংলিশ লিটারেচার কনফিডেন্সের যে বইটা, ওই ছোট বইটা আমি আমার সাথে রাখতাম, আমার ব্যাগে করে নিয়ে নিতাম, এবং যাওয়ার পথে এবং আসার পথে আমি চেষ্টা করতাম যতটুকু পর্যন্ত রিভিশন দেওয়া যায়। এবং আমি অলওয়েজ শুধুমাত্র আমি ইংলিশ লিটারেচারই পড়তাম যাওয়া আসার পথে।
তো এরকম করতে করতে যেটা হয়েছে যে আমি দেখা গেছে যে এমনও সময় গেছে যে আমি জাস্ট 1 ঘন্টা যদি আমাকে সময় দেওয়া হয় আমি 1 ঘন্টা সময়ের মধ্যে ইংলিশ লিটারেচার যে কনফিডেন্সের যে বইটা এই পুরোটা আমি রিভিশন দিয়ে শেষ করতে পারি। সো আপনারা যদি প্রাথমিকভাবে আপনারা যেটা করবেন পুরো 15 দিনের মধ্যে আপনি একদিন ফুল ওই একদিনের মধ্যে রিভিশন দেওয়ার ট্রাই করবেন। তারপরে হচ্ছে আপনি এটাকে আরেকটু কমাবেন যে আপনার দেখবেন একদিন পুরো দিন লাগবে না, আপনার অর্ধেক দিন হইলে আপনি পুরোটা রিভিশন দিয়ে শেষ করে ফেলতে পারেন। আস্তে আস্তে দেখবেন আপনার 3 ঘন্টা দিলে আপনি পারতেছেন, এভাবে দেখবেন আস্তে আস্তে আপনি 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যেও আপনি পুরো জিনিস অনেক সহজে আপনি সলভ করতে পারবেন। এখন আপনি যখন লাইভ এমসিকিউ থেকে সলভ করতে যাবেন অথবা ফেনম অথবা ক্র্যাক এগুলো থেকে যখন সলভ করতে যাবেন, তো স্পেশালি লাইভ এমসিকিউতে ইউজুয়ালি বিসিএস এর স্ট্যান্ডার্ডের থেকে তুলনামূলক 20 থেকে 30% হার্ডার কোশ্চেন করে, যে কারণে আপনি যখন লাইভ এমসিকিউতে পরীক্ষা দিবেন আপনি দেখবেন যে অনেক কিছুই আপনি কমন পাবেন না। সো ওইটার জন্য আবার হতাশ হইেন না যে আপনি মডেল টেস্টে আপনি কমন পাইতেছেন না, এটা নিয়ে ডোন্ট ওয়ারি। আমি কিন্তু আপনাদেরকে মডেল টেস্টকে অ্যানালাইসিস করি না, আমি আপনাদেরকে মেইন যে ফাইনাল আপনাদের বিসিএস পরীক্ষা সেই কোশ্চেন অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে পড়তে দিই। কারণ মডেল টেস্টের কোশ্চেন এক একটা প্ল্যাটফর্মে মডেল টেস্টের স্ট্র্যাটেজি এক এক রকম, বাট লাইভ এমসিকিউ স্ট্র্যাটেজি হচ্ছে বিসিএসের যে নর্মাল কোশ্চেন সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ড থেকে তারা হচ্ছে 20 থেকে 30% টাফার কোশ্চেন করে, এবং লাস্টে যখন তারা ফাইনাল মডেল টেস্ট নেয় ওই মডেল টেস্টের কোশ্চেনটা তুলনামূলক হচ্ছে স্ট্যান্ডার্ডের কাছাকাছি করে। তবে এই স্ট্যান্ডার্ড থেকে একটু হার্ডার কোশ্চেনের পরীক্ষা দেওয়া এটা সবসময় উচিত, যাতে করে মেইন পরীক্ষাটা ইজিয়ার মনে হয়। সো এটাতে আপনি যদি মানে যদি দেখেন যে ওখানে আপনি অনেকগুলো পারতেছেন না, তাই ওটাতে বেশি হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওটাতে বেশি বেশি হতাশ হবেন না। জাস্ট আমি যেভাবে আপনাদেরকে বললাম সেই জিনিসগুলো কভার করবেন। এর বাইরে থেকে যদি কোনো কিছু দেখেন যে এর বাইরের কোনো কিছু আসছে আপনি পারেন নাই, এটা নিয়ে আপনাদেরকে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যাটলিস্ট ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য আমাদের পড়াশোনার টেকনিক। আপনাদেরকে আমি হচ্ছে লিটারেচারের বইটাও দাগিয়ে দিছি, আর আজকে আমি আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আমরা লিটারেচারের প্রস্তুতি নিব ইউটিউবের সাথে মিক্সিং করে, তাইলে ইনশাল্লাহ আপনারা সহজে প্রিপারেশনটা নিতে পারবেন। তো আজকের ক্লাস যেহেতু আমি আপনাদেরকে বইটা আগেও দিছি এবং হচ্ছে আজকের ক্লাসে বেসিক্যালি হচ্ছে আমি আপনাদেরকে টেকনিকগুলো শেয়ার করলাম। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আজকের ক্লাস মানে সংক্ষিপ্ত একটা ক্লাস লিটারেচারের জন্য। আমি আপনাদেরকে যেভাবে মানে গাইডলাইন দিলাম আপনারা হচ্ছে ইংলিশ লিটারেচারটা আপনারা সেইভাবেই আপনারা পড়া শুরু করবেন। যখন আপনারা মানে পড়তে বসবেন বা ইংলিশ লিটারেচার যখন আপনি শুরু করবেন আমি আপনাদেরকে যেভাবে বললাম সেইভাবেই আপনারা মানে পড়তে শুরু করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে জিনিসটা একটু সহজ লাগবে, জিনিসটা বোধগম্য লাগবে এবং জিনিসটা উপভোগ্য মনে হবে। এছাড়া কিন্তু ইংলিশ লিটারেচার খুবই কাঠখোট্টা মনে হবে, মানে আদারওয়াইজ এগুলার ক্যারেক্টার প্লট মানে এগুলোর রাইটার এটা মনে রাখা আসলে অনেক অনেক কঠিন, যেহেতু সবই অলমোস্ট মুখস্থ টাইপের। ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাসের মাঝে মাঝে আপনাদের যে কমেন্টগুলো সেগুলো হচ্ছে তুলনামূলকভাবে আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্লাসের মাঝেই ডিসকাশনের মানে মধ্যে। তো আপনাদের হচ্ছে কি বলে সামনে আপনাদের এক্সাম আছে বাংলা লিটারেচারের উপরে। আপনারা আশা করতেছি বাংলা সাহিত্য আপনারা পড়তেছেন। তো আপনারা হচ্ছে আপনাদের নিজস্ব পেসে পড়েন, মানে এমন না যে আমি যখনই শেষ করে দিচ্ছি তখনই হচ্ছে আপনারা শেষ করতে হবে। ইভেন পরীক্ষার আগে যদি আপনারা শেষ নাও করতে পারেন আপনারা দরকার হলে তার পরের দিন পরীক্ষা দিবেন, কোনো অসুবিধা নেই। তো প্রথম 25 জন যদি পড়েন, যেমন আমি ইংলিশ লিটারেচারে 25 এবং পরের যে 30-55 দেখাইছি, এর মধ্যে আপনি ধরে রাখেন প্রথম 25 জন পড়লে আপনি 60 থেকে 65% কমন পাবেন, কারণ প্রথম 25 জন হচ্ছে অনেক বেশি হেভি ওয়েট। ওকে, 60 থেকে 65% আপনি এক্সপেক্ট করতে পারেন। কেমন? এই হচ্ছে বিষয়। তো আমি বলবো যে প্রথম 25 জন টার্গেট না করে সবাইকেই আপনি পড়তে পারবেন। আপনি যখন যদি একবার শুরু করেন দেখবেন ওভারঅল অন্যান্য সাবজেক্টের 15 নাম্বারের জন্য 15 নাম্বারের জন্য আপনি মানে যতটুকু আপনি ইফোর্ট মানে দিতে হয় অন্যান্য যে কোনো সাবজেক্ট, মনে করেন সায়েন্স, আইসিটি অথবা 15 মনে করেন বাংলা ব্যাকরণ, সেই তুলনায় ইংলিশ লিটারেচারে তার থেকে অনেক অল্প ইফোর্ট দিয়ে আপনি 55 জন শেষ করতে পারবেন, বা কনফিডেন্সের যে বইটা সেটাও শেষ করতে পারবেন। আচ্ছা, তো যারা হচ্ছে পরে জয়েন করেছেন তাদের জন্য বলি আপনারা এক্সামটা যে কোনো সময় দিতে পারবেন। আপনি অ্যাকচুয়ালি আপনি এখন থেকে যে রেকর্ড যে ক্লাসগুলো সেগুলো থেকে শুরু করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে লাইভ ক্লাসের সাথে আগাইতে পারেন। তারপর আপনার শেষ হইলে তারপরে হচ্ছে আপনি আপনার রেকর্ড, যেমন সে ফর এক্সাম্পল
আপনি 4টা 5টা ক্লাস মিস করছেন, আপনি যতগুলো লাইভ ক্লাস সেই লাইভ ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড করেন এবং আপনার হচ্ছে যখন লাইভ ক্লাস শেষ হয়ে যাবে তারপর আপনি রেকর্ড ক্লাসগুলো দেখেন এবং এক্সাম আপনি যখন দেওয়ার রেকর্ড ক্লাসের এক্সামটা আপনি রেকর্ড ক্লাস দেখার পরে তারপর এক্সাম দিতে পারবেন, ডোন্ট ওয়ারি, ওইটার লিঙ্ক থাকবে। আচ্ছা, স্লাইডে সুকান্ত ভট্টাচার্যকে বাংলা সাহিত্যে আমরা রাখি নাই, হয়তোবা বাই মিস্টেক। সুকান্ত ভট্টাচার্য এবং আরেকজন রাইটার, একটা হচ্ছে আবু ইসহাক, এই দুইজন মানে হচ্ছে মিস চলে গিয়েছে। আমি হচ্ছে যে ফ্রেশ যে পিডিএফটা ওই দুটাতে এই দুটো অ্যাড করে আমি আপনাদেরকে আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলা লিটারেচার যদি রিটেন বইটা জাস্ট একবার রিডিং দেন তাহলে কি এটাতে টাইম ওয়েস্ট হবে নাকি হেল্পফুল হবে? আপনি যদি সময় কুলাতে পারেন তাহলে তো মানে অবশ্যই বেটার হবে, কিন্তু মানে কোশ্চেন হচ্ছে এটাতে আপনি এখন সময় পাবেন কিনা। দ্য কোশ্চেন ইজ আপনার আগে থেকে আপনার কি প্রিপারেশনে কিছুটা আগায় আছেন কিনা। একেবারে যদি আপনি শুধুমাত্র এখন আপনি শুরু করছেন প্রিপারেশন কিছুদিন আগে, তাহলে সেক্ষেত্রে লিখিতর দিকে আপনার এই মুহূর্তে না যাওয়াটাই বেটার। ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমরা আমাদের শিডিউল ক্লাসের টাইম যেভাবে দেওয়া আছে ইনশাল্লাহ আমরা মঙ্গলবারই আমাদের নেক্সট ক্লাস নিব, যেদিন আমরা ইংলিশ গ্রামার শুরু করব। আচ্ছা, আমি যেটা বললাম কালকের পরীক্ষা, আপনার কালকের পরীক্ষা নিয়ে আপনারা যারা নতুন জয়েন করেছেন আজকে কালকে, তারা এটা নিয়ে একেবারে উরি করবেন না। আপনারা এই পরীক্ষাটা আপনারা প্রিপারেশন নিয়ে শেষ করে তারপর দিবেন, যেহেতু অনলাইন পরীক্ষা। আমি লিঙ্ক ওপেন রাখবো, আপনারা যে কোনো সময় দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লাইভ এমসিকিউ ব্যবহারের ইফেক্টিভ পদ্ধতি। লাইভ এমসিকিউর একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে ওরা এখন এত এত বাটন এবং এক এক বাটনে এক এক রুটিন, এক এক রুটিনের জায়গায় এক এক ধরনের এক্সাম। আমি বলবো আপনারা টপিক বেস পড়েন, টপিক বেস পড়ে লাইভ এমসিকিউর যে টপিক গুরু আছে ওইখান থেকে কিছু কোশ্চেন আপনারা প্র্যাকটিস করেন, দ্যাটস ইট, আর কিছুই না। এবং প্রতি ফ্রাইডের যে ফ্রি মডেল টেস্ট আছে, হ্যাঁ, আপনারা যখন প্রিপারেশনটা একটু গুছিয়ে যাবে ফ্রাইডে ফ্রি মডেল টেস্টগুলো আপনারা দিবেন। এটাই হচ্ছে আমার মতে লাইভ এমসিকিউ ব্যবহারের সবচেয়ে আদর্শ উপায়। আচ্ছা, ডেইলি ম্যাথ ইংলিশের সাথে অন্য একটা সাবজেক্ট পড়লে ভালো হয় নাকি ডেইলি একটা একটা করে? এটা এক একজনের জন্য এক এক রকম। আমি যেমন হচ্ছে একটা সাবজেক্ট পড়ে তারপর হচ্ছে আমি ওইটাকে একবারে কাভার করে তারপর সামনের দিকে আমি যাওয়ার জন্য আসলে মানে ট্রাই করি। অনেকে হচ্ছে আবার 3-4টা মিলিয়ে পড়লে ভালো হয়। যাদের হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের বা ম্যাথ ইংলিশ এগুলোর বেসিক একেবারে দুর্বল, তারা প্রতিদিন ম্যাথ এবং ইংলিশ কিছু কিছু আপনারা সময় রাখাটা বেটার। আচ্ছা স্যার, এখনও বিসিএস প্রিলির সময় আছে হাতে, আমাদের একটু গ্যাপ নিয়ে ক্লাস দেন, পড়া শেষ করতে পারছি না, পড়তে সময় আচ্ছা ঠিক আছে। সবাই এটা নিয়ে খুব ওয়ারিড, আমার কাছে মনে হচ্ছে। যদি এমন হয় তাহলে আমি ক্লাসের এটা ওভারঅল আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু মানে সমস্যা হচ্ছে আপনি যদি আমার সাথে দৌড়াইতে চান তাহলে আপনি বিপদে পড়বেন। আমার সাথে জাস্ট লাইভ ক্লাসগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে করবেন, বুঝবেন যে আমি আসলে লাইভ ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে বুঝাই যে কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে পড়বেন, এটা কেমনে অ্যাপ্রোচ করবেন, এটা খালি বুঝে রেখে দিবেন। এরপর আপনি বাংলা সাহিত্য পড়া শুরু করলেন, মনে করেন বাংলা সাহিত্য আপনি আপনার পেসে পড়ে শেষ করে ফেলেন। দেন ওটা শেষ করলে এরপর আমি আপনাকে মনে করেন বাংলা গ্রামার যেভাবে আমি আপনাকে বুঝাইছি, যেই টেকনিকে বুঝাইছি সেভাবে আগান। আমি আর্লি শেষ করলে আপনাদের যে বেনিফিটটা হবে, অনেকেই আছে যারা হচ্ছে ম্যাথ সায়েন্স বা অন্যান্য সাবজেক্টগুলোতে দুর্বল, তারা ওই ক্লাসগুলো একটু আর্লি পাবে। আচ্ছা, লিটারেরি টার্ম। আচ্ছা, লিটারেরি টার্ম আসলে আপনারা, আমি জানি না আপনি কনফিডেন্সের ইংলিশ লিটারেচারের লিটারেরি টার্মগুলো দেখছেন কিনা। আপনারা কাইন্ডলি একটু একবার চোখ বুলায়েন, ওখানের এক্সাম্পল সহ মানে অসাধারণভাবে দেওয়া। একবার একটু চোখ বুলাইলে আশা করি আপনারা ক্লিয়ার হবেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এক্সাম আপনারা একটু ক্লাস রুটিনে দিবেন, দেখবেন যে এক্সামের শিডিউল সেই অনুযায়ী ইনশাল্লাহ এক্সাম হবে। পড়া রুটিন কিভাবে করা যায়? পড়া রুটিন আমি হচ্ছে যেভাবে করতাম, একটা সাবজেক্ট নিয়ে ধরতাম, ওই সাবজেক্ট আমি এক সপ্তাহ দেখা যেতে পড়তাম, এক সপ্তাহ না হলেও 5 দিন দেখা গেল আমি ওই সাবজেক্টটা পড়ে একটা ওভারঅল একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করতাম যতটুকু পর্যন্ত পড়তে পারি। তারপর একটা সাবজেক্টে সুইচ করতাম, তারপর আবার দরকার হলে ওই সাবজেক্টে আসতাম। আমি লাস্ট ফ্রাইডেতে এক্সাম দিয়েছিলেন 100%। মাত্র 8টা দেখায় 100%। আচ্ছা, আমাদের বুদ্ধদেব বসু যেহেতু পঞ্চপাণ্ডবের মধ্যে, এই জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, কবি হেলাল হাফিজ, এটা ভালো কথা বলছেন, যেহেতু রিসেন্টলি মারা গিয়েছেন, সো এই কারণে হচ্ছে এটা গুরুত্ব ইম্পর্টেন্ট। ওকে, আমি চেষ্টা করবো অ্যাড করে দিতে। ইংলিশ গ্রামারের জন্য হোপফুলি আমি হচ্ছে 3টা ক্লাস আমি নিব ইনশাল্লাহ। ইংলিশ গ্রামার বেশ কয়েকটা ক্লাস নিব।
বাংলা এক্সামের জন্য মার্ক থাকবে 70। ওকে, 70 নাম্বারের এক্সাম হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সুকান্ত, আবু ইসাক এবং হেলাল হাফিজ আমি অ্যাড করে দিব ইনশাল্লাহ। ভাইয়া যারা পরীক্ষার পড়া শেষ করতে পারেন নাই তারা পরের দিন দিয়েন, বাট আপাতত মেন্টালি টার্গেট রাখেন যে রবিবারে দেওয়ার জন্য, তাহলে আপনার পড়াটা একটু আগাবে। ফ্রি লাইভ এমসিকিউতে 195 কেমনে পায় অনেকেই হচ্ছে করে কি এইটাতে, অনেকেই তো আসলে একটু মিসইউজ করে, কারণ অনেকেই হচ্ছে পরীক্ষার মাঝখানে গুগল সার্চ দিয়ে ইনফরমেশন বের করে তারপর আর কি ওইখানে দেয়, ঠিক আছে। সো আপনারা ফেয়ার থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছে যারা হচ্ছে এই ধরনের মানে কি বলে সার্চ দিয়ে তারপর হচ্ছে ওখানে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, হ্যাঁ সবাই ওভারঅল কমেন্ট করতেছেন ক্লাস আগে নিলেই ভালো হয়, আমিও আসলে ওইটাই চিন্তা করছি। আমি আপনাদেরকে গুছিয়ে দিই, এরপর আপনি আপনার মতো করে আপনি শেষ করেন। আচ্ছা, আচ্ছা আমি কিভাবে নোট করে পড়তাম, আমি প্রিলির জন্য আসলে ওইভাবে তেমন একটা নোট করতাম না, খাতার মধ্যে হিবিজিবি লিখতাম। আর যে ইনফরমেশনগুলো সেগুলো একটু যদি কোনোটা একটু বক্স টক্স করে লেখার দরকার হয় ওগুলো একটু বক্স টক্স তুলে রাখতাম, এতটুকুই করতাম। বা যেগুলো শালটাল আছে সেগুলো হয়তো একটু লিখতাম, ঠিক আছে। এক্সাম লিঙ্ক কতদিন ওপেন থাকবে? এক্সাম লিঙ্ক আপনাদের একদম 47-এর একদম প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত ওপেন থাকবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে ভাইয়া। সাবজেক্ট রিভিশনের মধ্যে কিভাবে, আচ্ছা সাবজেক্ট রিভিশনের মধ্যে কিভাবে রাখতাম, প্রথম কথা হইল আপনি সিলেবাসটা প্রথমে একটু কাভার করার দরকার, তারপর হচ্ছে আপনি রিভিশনের দিকে যাবেন। তো যখন রিভিশনের দিকে আপনি যাবেন, মনে করেন যে তখন আপনি নিজেই বুঝবেন যে এই পড়াগুলা আপনি আগে একটু ট্রায়াল অ্যান্ড এররে যাবেন। যেমন সে ফর এক্সাম্পল আপনি বাংলা পড়ছেন, আপনি একটু মনে করার চেষ্টা করবেন যে এটা আপনার কতটুকু মনে আছে, আপনি ওই অনুযায়ী তাহলে বুঝবেন যে আপনার একটা রিটেনশন রেট কেমন, যে আপনি কতদিন পরে ভুলে যান। যেমন আমার ক্ষেত্রে ইংলিশ লিটারেচার এবং যে কোনো কারো ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইংলিশ লিটারেচারের রিটেনশন রেট সবচেয়ে কম, সবচেয়ে দ্রুত ভুলে যায়, কারণ এটা আগে যেহেতু পড়া হয়নি। এই কারণে আমি বলছি প্রতি 2 সপ্তাহে একবার রিভিশনের জন্য রাখার জন্য। এরকমভাবে সে ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ছেন, অনেকের ক্ষেত্রে এটার হয়তো মনে রাখার জন্য রিটেনশন এটার টাইম পিরিয়ড হয়তো অনেকের আছে 1 মাস। যেমন লিটারেচার 15 দিনের মধ্যে রিভিশন না দিলে দেখা যাবে যে আপনি অনেক কিছু ভুলে গেছেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনি অনেকের ক্ষেত্রে হচ্ছে 1 মাস পরে রিভিশন দিলেও মোটামুটি মনে থাকে। তো এক একটা সাবজেক্ট এক এক রকম, এটা হচ্ছে আপনার ওই সাবজেক্টের উপর দক্ষতা কেমন সেই অনুযায়ী হচ্ছে আপনি একটা রিটেনশন টাইম স্প্যান আপনি আগে ফাইন্ড আউট করবেন এবং সেই অনুযায়ী রিভিশন দিবেন। আচ্ছা, গ্রামারের জন্য মাস্টার বইটা হ্যাঁ কিনতে পারেন, মাস্টার কিনতে পারেন, কম্পিটিটিভ এক্সাম বইটা কিনতে পারেন। আচ্ছা, আমার যখন জব ছিল না, স্টুডেন্ট ছিলাম, তখন আমি কত ঘন্টা পড়তে পারতাম জবের জন্য? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি জবের জন্য কখনো পড়িনি, কারণ আমি স্টুডেন্ট মানে স্টুডেন্টশিপ শেষ করি আমি হচ্ছে আহ, মানে প্রাইভেট ফার্মে আমি জবে ঢুকে গেছিলাম। তো অ্যাকচুয়ালি এই মানে মানে প্রাইভেট জব সেক্টরের তো আসলে মানে ওইরকমভাবে মানে আসলে এই ধরনের চাকরির পড়াশোনা যেটা বলে সেটা ওইভাবে লাগে না অ্যাকচুয়ালি, আপনার হচ্ছে এক্সপার্টিস লাগে। তো যে কারণে হচ্ছে আসলে আমার ওইভাবে মানে আমি কখনোই পড়ি নাই, পড়তে হয় নাই। আমি চাকরির পড়া পড়তে হয়েছে, চাকরি বাকরি যখন করছি 5-7 বছর করার পরে তারপরে যখন সরকারি চাকরিতে আসতে নিছি তখন আমার মানে ওই চাকরির পাশাপাশি ওই যতটুকু সময় পাই তখন আমাকে পড়তে হয়েছে। আহ, আচ্ছা ক্লাস রুটিন স্যার যেভাবে দেওয়া আছে সেভাবে, হ্যাঁ আমি সেটাই মেনটেন করার চেষ্টা করি, ক্লাস রুটিন যেভাবে আছে সেভাবেই নিব ইনশাল্লাহ। স্যার পরীক্ষা এবং ক্লাস দুটোই নিয়ে নেন, হ্যাঁ আমি মানে দুটোই পাশাপাশি চলবে, ডোন্ট বরি। আচ্ছা, আমরা ইংলিশ ভিত্তিক কাজ করে ইংলিশ গ্রামার ক্লাস খুব দ্রুতই শুরু হবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো ইংলিশ গ্রামারটা ডিটেলে নেওয়ার জন্য। সংবিধানের জন্য কোনো বই কিনবেন না কিনা? না, সংবিধানের জন্য কোনো আলাদা কোনো বই কেনার প্রয়োজন নেই। রিটেনের টাইমে মানে একটা বই আছে সহজে সংবিধান ব্যাখ্যা টাইপের একটা বই আছে, রিটেনের টাইমে অনেক সময় অনেকে এটা ফলো করে, বাট সংবিধানের জন্য আলাদা কোনো বই কেনার প্রয়োজন নেই। গতকাল লাইভ এমসিকিউ মডেল টেস্টে 31%, আমি মনে করি অনেক অনেক মার্ক, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে আগাবে। বাংলা সাহিত্য পরীক্ষা যদি আমি 15 দিন পরে দিয়ে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবেন, বেসিক ভিউ নিয়েছেন, গ্রেট। লাইং এমসিকিউতে 191+ পায়, আমি অলরেডি বলেছি যে অনেকেই হচ্ছে গুগল সার্চ করে অ্যান্সার দেয়। ফুল সিলেবাস শেষ করে কি মডেল টেস্ট নিব কিনা, আমার ইচ্ছা আছে ফুল মডেল টেস্ট নেওয়ার, কিন্তু আমি কথা দিতে পারতেছি না। আমি যে ক্লাসগুলো নিতেছি এটাই আসলে সময় বের করতেছি আমি অনেক অনেক মানে মানে স্ট্রাগল করে আমি এই সময়টা বের করতেছি আপনাদের জন্য, বাট আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের ফুল মডেল টেস্ট কিছু নেওয়ার জন্য।
আপনি ইতিহাসের ছাত্র, আমি কি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলোর উপর ভালো প্রিপারেশন নেওয়া উচিত যেহেতু এই সংক্রান্ত? ইয়েস, ডেফিনেটলি। আমি আপনাদেরকে শুরুর ক্লাসে বলেছি আপনার স্ট্রং জোন যেটা সেটাতে আপনি আরেকটু ভালো প্রিপারেশন নেবেন। আপনিও প্রাইভেট জবে আছেন, চাকরি করে পড়াটা একটু কঠিন, এটা শুধু কঠিন না, এটা অনেক অনেক কঠিন। এখন জব কেমন লাগে? এখন জব আসলে খুবই মিক্সড ফিলিংস, মানে খুবই মিক্সড ফিলিংস, যেটা হচ্ছে মানে ভালোও লাগে এবং প্রচুর প্রেশার। প্রথম দিকে তো মানে এটার সাথে আসলে এই টাইম রুটিনের সাথে অ্যাডজাস্ট করাটাই অনেক ডিফিকাল্ট ছিল। এখন তাও একটু কিছুটা একটু সয়ে আসতেছে। তবে আসলে আমার কাছে এক একজনের যেমন এক একটা প্রায়োরিটি, আমার কাছে মনে হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অ্যাডমিন পুলিশ ক্যাডারে অনেক টাফ। আপনার মানে তেমন একটা লাইফ, আপনার পার্সোনাল কোনো স্পেস নেই, পার্সোনাল কোনো টাইম নেই, এটা একটু সমস্যা। জিকের জন্য বেসিক ভিউ মোর দ্যান ইনাফ। আমি অনেক সুন্দর করে সংবিধান পড়ি, সংবিধানের উপর তো আমার হচ্ছে একটা ইউটিউবে ভিডিও আছে ছোটোখাটো। যাই হোক, এটা নিয়ে ওরি করার কিছু নেই। আমরা যখন আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়বো আমরা আবার একটু রিক্যাপ করব, এর থেকে আরেকটু ডিটেলও আমরা দেখবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আশা করতেছি সংবিধানের আমি যে ক্লাসটা নিব সেটাতে আপনারা সংবিধানের মোটামুটি বেসিক জিনিস রিটেনের জন্য প্রিপারেশন নেওয়ার মতো ইনশাল্লাহ পেরে যাবেন। এপ্রিলের দিকে, হ্যাঁ, মডেল টেস্ট আমি নিলে এপ্রিলের দিকেই, অর্থাৎ ফুল মডেল টেস্ট আপনাদের সিলেবাস গুছাতে গুছাতে তো অ্যাটলিস্ট এপ্রিলের লাস্ট থাকবে, তখন নেওয়ার ইচ্ছা আছে। বাংলা সাহিত্য মনে রাখতে কষ্ট হচ্ছে, কোনটা মনে রাখতে কষ্ট হবে না? প্রত্যেকটা মনে রাখতে কষ্ট হবে। আপনি যদি ভুলে যান তাইলে হচ্ছে মানে ফিল গ্রেটফুল। আমি একটা কথা বলি, আপনি যদি দেখেন যে আপনি ভুলে যাচ্ছেন তাহলে ফিল গ্রেটফুল, কারণ হচ্ছে আপনি তার মানে বুঝবেন যে আপনি পড়তেছেন। আপনি পড়লেই ভুলবেন, আপনার এটা প্রত্যেকে ভুলবে। ভুলাটাই হচ্ছে ন্যাচারাল, ভুলাটাই হচ্ছে নর্মাল। আপনাকে রিভিশনের উপর রাখতে হবে, তাহলে আস্তে আস্তে মাথায় থাকবে। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ফেনম অথবা ক্র্যাক যে কোনোটা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। কোন ক্যাডারে হলিডেজ সবচেয়ে বেশি পাওয়া যায়? শিক্ষা ক্যাডার, এডুকেশন ক্যাডারে হলিডেজ সবচেয়ে বেশি পাওয়া যায়। স্যার, আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক একটু উইক। বাংলাদেশ এবং আন্তর্জাতিক আমি মনে করি যে জিকে পার্টে বাংলাদেশ যে পার্টটা সেটাতে মার্ক উঠানো সব থেকে সহজ, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো কিন্তু অনেক কিছু আমরা জানি। এছাড়া প্রাচীন যুগের যে বিষয়গুলো, সেগুলো থেকে সিলেক্টিভ কিছু জিনিস পড়লে হয়ে যায়। অর্থনীতির দিক দিয়ে কিছু পড়তে হয়, আর দিক দিয়ে সংবিধানটা পড়তে হয়। বাদ বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো হচ্ছে দেখা যায় যে ওখান থেকে ইম্পর্টেন্স অনেক কম। আমি যখন বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাস নিব গুছিয়ে দেবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। ফরেন ক্যাডারের প্রেশার কেমন? ফরেন ক্যাডারের প্রেশার আছে তুলনামূলকভাবে, প্রেশার থাকলেও হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তুলনামূলক একটু বেটার। যেমন হচ্ছে আমি বলবো যে আজকে হচ্ছে মানে শুক্র শনিবার এই যে 2টা দিন গেল, আমার এই 2টা দিনে আমার নর্মাল অফিস ডেতে আমাকে যেভাবে অফিস করতে হয়, মানে অনেক ক্ষেত্রে আমি বলবো যে এর থেকে আমাকে বেশি ইফোর্ট বা বেশি পরিশ্রম দেখা যায় যে আমাকে হলিডেতে অনেক সময় করতে হয়, যেমনটা হচ্ছে গতকালকে এবং আজকের কথা আমি বললাম আর কি। আচ্ছা, ক্লাস ফার্স্টে দেখেছেন সংবিধানের ক্লাসটা, এরপর থেকে আচ্ছা, ওকে, গ্রেট। প্রাইভেট জব ছেড়ে সরকারি চাকরিতে আসার জন্য আপনার অনুপ্রেরণা কী ছিল? প্রাইভেট জব থেকে সরকারি চাকরিতে, আচ্ছা, আমি আমার গল্প আরেকদিন করবো না ইনশাল্লাহ। তবে মোরলেস প্রাইভেট চাকরি ছেড়ে সরকারি চাকরিতে আসার মোটিভেশন আমার কাছে ছিল হচ্ছে আমার ফ্যামিলি। আচ্ছা, সব কিছু নোট ডাউন করে সব কিছু নোট ডাউন করে পড়তে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। সিলেক্টিভ যেগুলো হচ্ছে আপনি মনে করেন যে একটু নোট করে রাখলে ভালো, সেগুলো হচ্ছে করতে পারবেন। 45তম জন্য বই কিনেছিলেন, আবার কি নতুন করে বই কিনতে হবে কি না? কারণ নতুন করে বই কেনার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি ওই যে 41তম সময় যে বই কিনছি ওইটা পড়িতে আমি 44, 41, 43, 44 সব 3টা প্রিলি দিছি, কোনো সমস্যা তো হয়নি। সো এটা নিয়ে ওয়ারি করার কোনো দরকার নেই। সাধারণ জ্ঞান মনে থাকে না, কঠিন মনে হয়। আমি যেটা বললাম ইনশাল্লাহ আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্লাসে আমি চেষ্টা করবো যত সম্ভব গুছিয়ে দেওয়ার জন্য। ইউটিউব থেকে দেখেই আলহামদুলিল্লাহ সংবিধান মনে রেখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, অ্যাডমিন অর ফরেন কোনটা বেস্ট? দিস ইজ আ ভেরি সাবজেক্টিভ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, যে আপনি কখনোই বলতে পারবেন না যে ক্যাডার বেস্ট। দেয়ার আর সাম পার্সনস যে তার কাছে টেকনিক্যাল ক্যাডার হচ্ছে বেস্ট ক্যাডার, দেয়ার আর সাম আদার্স তাদের কাছে শিক্ষা ক্যাডার হচ্ছে বেস্ট ক্যাডার। সো এখানে আপনি এভাবে আসলে করতে পারবেন না, আপনার প্রায়োরিটি ফিক্স করতে হবে। বাট ওভারঅল আমরা যেই জিনিসগুলো আমি মানে ওভারঅল মানে যেই বিষয়গুলো বা যেই ফ্যাক্টরগুলো মানুষ মানে কনসিডার করে,
সেই ফ্যাক্টরগুলো কনসিডার করে আসলে আপনার জন্য এটার অ্যান্সার ফিক্স করতে হবে। সো এখানে বেস্ট বলে কোনো কিছু বলা যাবে না। আচ্ছা, অলরাইট, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি আপনাদের সবগুলো কমেন্টের, আজকে যেহেতু আমরা ক্লাসটা একটু আগে শেষ করতে পারলাম, আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করতে পারলাম, মানে অনেক আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করতে পারলাম। আশা করতেছি আপনাদের সবার মোটামুটি যে কোশ্চেনগুলো সেগুলো আমি অ্যাড্রেস করতে পেরেছি। ওকে, ফাইন, গ্রেট। তাহলে হচ্ছে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আবার নেক্সট ক্লাস ইংলিশ গ্রামারে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার ক্লাসে কথা হবে। এবং হচ্ছে এর মাঝে আপনাদের বাংলা সাহিত্য যে এক্সাম, সেই এক্সাম আপনারা হচ্ছে আপনারা ওটার জন্য প্রিপারেশন নেন। এক্সামের টাইমে চেষ্টা করবেন এক্সামটা মানে মোটামুটি টাইমের মধ্যে পড়া শেষ করার জন্য। যদি না করতে পারেন আপনারা পরে দিতে পারবেন, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এখন আচ্ছা ভাইয়া, হেলথ ক্যাডার বাদে অন্য ক্যাডারের ডক্টরদের রেশিও কেমন? অন্য ক্যাডারে যেমন হচ্ছে 43তমতে আমি যদি বলি, 41তমতে অন্যান্য জেনারেল ক্যাডারের তুলনামূলক একটু কম। অন্যান্য জেনারেল ক্যাডারের তুলনামূলক একটু কম। মাঝে 2-1 বছর একটু বেশি ছিল, এখন আবার একটু তুলনামূলক একটু কম। স্লাইড প্রিন্ট করে পড়ছেন, প্রয়োজন হলে স্লাইডের পাশে নোট করে নিচ্ছেন, ফ্যান্টাস্টিক, এই কাজটা করতে পারেন। এবং স্লাইডগুলো হচ্ছে আপনারা জানেন ওই যে 4 পেজ ইন 1 স্লাইড করলে অনেক অল্প স্লাইডে হয়ে যাবে। কাস্টম ক্যাডারেও মানে অ্যাডমিন এবং পুলিশের মতো এত শিডিউল লেস ক্যাডার আর একটাও নেই। অ্যাডমিন এবং পুলিশ ক্যাডারের মতো এত শিডিউললেস ক্যাডার একটাও নেই। বাকি প্রত্যেকটাতে এর থেকে তুলনামূলক প্রেশার একটু কম। আপনি অডিট বলেন, কাস্টমস বলেন, ট্যাক্স বলেন, যেটাই বলেন না কেন। আর সবচেয়ে রিল্যাক্স হচ্ছে এডুকেশন ক্যাডার বা টেকনিক্যাল যে ক্যাডারগুলো আছে ক্ষেত্র বিশেষে, সেগুলোতে আপনি ওয়ার্ক মানে আপনার লাইফ মানে আপনার পার্সোনাল লাইফের জন্য আপনি অনেক সময় বের করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা সব সময়ের জন্য থাকবে। আপনাদের জন্য অনেক দোয়া, আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। আজকের মতো লাইভ এখানেই ক্লোজ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।